সূর্যর জীবনে সমস্ত ঘটনা খুলে বলল চারুকে। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সাক্ষ্যদীপ সরকার বলে, এই প্রথম আমি বিগ বং অ্যাপেটাইটে কোনো একটা মেনু ঠিক করলাম আর সেটা ক্যান্সেল করতে হলো শুধুমাত্র আপনার জন্য। তখন দীপা বলে, আর হবে না, আর কোনোদিনও হবে না, আপনি একটা সুযোগ দিন আমাকে। তখন স্যার বলে, কোনোদিন কথাটা এই সাক্ষ্যদীপ সরকারের ডিকশনারিতে নেই। তখন দীপা বলে, আমাকে ক্ষমা করে দিন, এই শহরে আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তখন সাক্ষ্যদেব সরকার বলে, এই কথাটা আপনার 7টার আগে ভাবা উচিত ছিল, আপনি 7টার পরে এসেছেন, সুতরাং এই বিগ বংয়ের দরজা আপনার জন্য বন্ধ। তখন দীপা বলে, আসলে চারুর মেয়ে অসুস্থ হয়ে গেছিল, ওই জন্য আমি ওখানে আটকে পড়েছিলাম, নয়তো অনেক আগেই ফিরে আসতাম। এমার্জেন্সি না থাকলে আমি দেরি করতাম না। তখন সাক্ষ্যদীপ সরকার বলে, তাহলে তো প্রবলেম সলভ হয়েই গেল। আপনি যখন ওদের বিপদে ওদের পাশে দাঁড়িয়েছেন, তখন ওরাও নিশ্চয়ই আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে। এখান থেকে আপনি যদি বেরিয়ে যান, তাহলে ওরা তো ওদের বাড়িতেই আপনাকে থাকতে দেবে। তখন দীপা বলে, না স্যার, এরকম বলবেন না। তখন সাক্ষ্যদেব সরকার রেগে গিয়ে বলে, যান এখান থেকে, বেরিয়ে যান। তখন সাক্ষ্যদেব সরকারের চিৎকার শুনে সকলে সেখানে ছুটে আসে, আর বিক্রম বলে, স্যার ওনাকে একটা সুযোগ দিন না। তখন সাক্ষ্যদেব সরকার বলে, আমি অবাক হয়ে যাচ্ছি, এইটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ওনার বিপদে আপনারা ওনার পাশে এসে দাঁড়াচ্ছেন, আপনাদের বিপদে উনি আপনাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। বাহ, এটা খুব ভালো ব্যাপার। তখন নন্দাদি বলে, হ্যাঁ, আমরা ওর পাশে এসে দাঁড়িয়েছি। তখন সাক্ষ্যদীপ সরকার বলে, কিন্তু মিস নন্দা, ও এখানে থাকবে না। যে এখানকার ডিসিপ্লিন মেনটেন করতে পারে না, তার জন্য এখানে কোনো জায়গা নেই। আর আপনাদের যদি কোনো আপত্তি থেকে থাকে, তাহলে আপনারাও যেতে পারেন, আমার কিছু বলার নেই। তখন নন্দাদি বলে, স্যার আমাদেরকে ভুল বুঝবেন না, এই চাকরিটা আমাদের জন্য খুব দরকার, কিন্তু এই অসহায় মেয়েটি এখন কোথায় যাবে বলুন তো। তখন সাক্ষ্যদেব সরকার রেগে গিয়ে বলে, সেটা আমি কি করে জানবো ও কোথায় যাবে? আমাকে নিয়ে কে ভাবছে যে আমি ওকে নিয়ে ভাবতে যাব? যে আমাকে নিয়ে ভাবে না, আমার ডিসিপ্লিন মেনটেন করে না, তার জন্য এখানে কোনো জায়গা নেই। আপনাকে 5 মিনিট সময় দিলাম, আপনি 5 মিনিটের মধ্যে এখান থেকে তল্পা গুটিয়ে বেরিয়ে যাবেন। ঢোকার সময় লেট হয়েছে, বেরোনোর সময় যেন লেট না হয়। এই বলে সাক্ষ্যদীপ সরকার সেখান থেকে চলে যায়। তখন দীপা কাঁদতে কাঁদতে বলে, আমি এখন কি করব, কোথায় যাব? অন্যদিকে ডাক্তার চারু আর সূর্যকে বলে, আমি এখন ওষুধ দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই, ও এখন একটু ঘুমাবে। তখন সূর্য বলে, ডাক্তার এরকম হলো কেন? ও আবার এরকম উত্তেজিত হয়ে পড়লো কেন? তখন ডাক্তার বলে, আমার মনে হয় ও এমন কিছু দেখেছে বা শুনেছে, যার জন্য ও এতটা উত্তেজিত হয়ে পড়েছে, এতটা রিয়াক্ট করেছে। আমি শুধু একটা কথাই বলবো, ভেরি কেয়ারফুল, ওকে খুব ভালো করে যত্ন করুন। তখন সূর্য বলে, এত বছর ধরে তো আমি তো কেয়ারফুলই ছিলাম, ওই জন্য আমার বাড়ি, শহর, আমার পরিবার সব কিছু ছেড়ে আমি এত দূরে চলে এসেছি। তখন ডাক্তার বলে, সেটা আমি জানি, কিন্তু তাও বলবো আরও ভালো করে ওর যত্ন করুন, ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর তখন চারু সূর্যকে বলে, এসিস, একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে, ওলি এরকম করে কেন? ওলি কাদের থেকে পালিয়ে এসেছে, আর তোমরাই সব কিছু ছেড়ে এই শহরে চলে এসেছো কেন? তখন সূর্য আগেকার কথা ভাবতে থাকে আর চারুকে বলে, চারু আজকে বাড়িতে কে এসেছিল? তখন চারু বলে, এই তো ওলির কিছু ফ্রেন্ডস আর এসজি। তখন সূর্য বলে, এসজি কে? এই এসজি কে আমাকে জানতেই হবে। অন্যদিকে দীপা তার লাগেজ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, আমি এখন কি করব, কোথায় যাব আমি? তখনই দীপার মা দীপাকে ফোন করে আর বলে, মা ফোন করছে, মায়ের ফোনটা এখন ধরা যাবে না, ধরলে যদি কিছু বুঝতে পারে, আর মাকে তো আমি মিথ্যে কথাও বলতে পারবো না। তারপর দীপার মা আবার ফোন করে, তখন দীপা বলে, মা আবার ফোন করছে, এবার তো ফোনটা ধরতে হবে, না হলে মা আবার চিন্তা করবে। তারপর দীপা ফোনটা রিসিভ করে আর দীপার মা বলে, কি রে, মাকেই ফোন করতে হবে? মা যদি ফোন না করে, তাহলে কি মাকে একটা ফোন করে তোর নিজের খবর দিতে নেই? তখন দীপা বলে, না না মা, আমি আসলে ফোন করব ভাবি, কিন্তু আমি এখানে কাজের মধ্যে এত ব্যস্ত থাকি যে ফোন করে উঠতে পারি না। তখন দীপার মা বলে, কি রে দীপা, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তখন দীপা বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আজকে আমার খুব খাটাখাটনি হয়েছে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তখন দীপার মা বলে, আসলে তোকে তো পেটে ধরিনি, তোর তো সৎমা আমি, তাই ঠিক বুঝতে পারছি না তুই আমার থেকে কি লুকাচ্ছিস, তোকে যদি পেটে ধরতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। তখন দীপা মনে মনে বলে, কিছু ঠিক নেই মা, আজকে রাতে আমি কোথায় যাব, কি করব, কালকে আমার সাথে কি হবে, কিচ্ছু জানি না। তখন দীপার মা বলে, ঠিক আছে, তুই এখন খেয়ে দে, একটা লম্বা ঘুম দে দেখি, কালকে সকালে উঠে দেখবি একটা নতুন দিন, সব কিছু ঠিক হয়ে গেছে। তখন দীপা বলে, আচ্ছা মা, বাবা কেমন আছে, বাবা ঠিক আছে তো? তখন দীপার মা বলে, হ্যাঁ তোর বাবা ঠিক আছে, আমরা সবাই ভালো আছি, তুই অত চিন্তা করিস না, তুই ঠিক থাকলে আমরা ঠিক থাকবো। তখন দীপা বলে, ঠিক আছে মা, এবার আমি রাখছি। এই বলে দীপা ফোন কেটে দেয়। তারপর দীপা মনে মনে বলে, আমি এখন কি করব, কোথায় যাব এখন আমি?
ভগবান, আমি যদি কোনো পাপ করে থাকি তার শাস্তি তুমি আমাকে দিও, আমার মেয়ে দুটোকে কোনো শাস্তি দিও না, ওরা যেখানে থাকে যেন ভালো থাকে। আর চারুর মেয়েও তো ভালো নেই, ওর মনেও তো শান্তি নেই, ওকে ভালো রেখো, ওকেও কোনো কষ্ট দিও না ঠাকুর। অন্যদিকে সূর্য চারুকে বলে, কি হয়েছিল, ও এরকম ভাবে রিয়াক্ট করলো কেন? তখন চারু বলে, আমি কিছু জানি না, আমি বুঝতেই পারছি না ও এমনি রিয়াক্ট করলো কেন, ওর শরীর খারাপ হয়েছে কিনা, ও তো আমাকে সেইভাবে কিছু বলেই না এখন। তখন সূর্য বলে, ও আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল, তখন তো ও ঠিকই ছিল, ভালো ছিল। তখন চারু বলে, জানো তো আমার খুব গিল্টি ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে সবকিছু আমার জন্যই হয়েছে, আমারই হয়তো কোথাও ভুল হয়ে গেছে। তখন সূর্য বলে, কার ভুল হয়েছে না হয়েছে সেসব কিছু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আবার সবকিছু আমার উলটপালট হয়ে যাবে। তখন চারু বলে, আবার সবকিছু উলটপালট হয়ে যাবে মানে? তখন সূর্য বলে, তুমি আমার কাছে অনেকবার জানতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও বলিনি। আমি ভেবেছিলাম আমার জীবনে যা অতীত আছে সব আমার মধ্যেই রাখবো, কিন্তু তুমি আমার কাছে অনেকবার জানতে চেয়েছো, তাই আমি ডিসাইড করেছি যে আজকে তোমাকে সবটা জানাবো। রূপকথার গল্পের মতন আমার জীবনটা ছিল, ভালোভাবেই কাটছিল আমার জীবনটা। তারপর হঠাৎ আমার জীবনে একজন এলো, তার গায়ের রংটা চাপা, ঠিক আমার অলি মায়ের মতন, কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম আর ও আমাকে খুব ভালোবাসতো, হয়তো ও আমাকে একটু বেশিই ভালোবাসতো। তারপর আমাদের রূপকথার গল্পের মধ্যে একটা ঝড় উঠলো। তখন চারু বলে, ঝড় উঠলো কেন? তখন সূর্য বলে, বলতে পারো আমার দোষেই উঠেছে, আমার ভুল, আমার অবিশ্বাসের জন্যই উঠেছে, আমার অবিশ্বাসের জন্যই আমাদের সুখের সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল, আলাদা হয়ে গেল। তারপর আমাদের দুটো মেয়ে হয়, যমজ মেয়ে, সোনা আর রূপা। ওরা দুজন একসাথে জন্মালেও ওরা দুজন মানুষ হয় আলাদা আলাদা জায়গায়। তখন চারু বলে, মানে? তখন সূর্য বলে, মানে রূপা মা ওর মায়ের কাছে আর সোনা মা আমার কাছে। তারপর আবার সবকিছু ঠিক হয়ে গেল, আবার সবকিছু জোড়া লাগলো, ঠিক যেমন রূপকথার গল্পে হয়। তারপর একদিন আবার সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। আমরা সবাই নদী দেখব বলে নদীর কাছে গেলাম, আর নদীতে তখন বন্যায় এসে সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। আমার স্ত্রী আমাদেরকে বাঁচাবে বলে আমাদের হাত ছেড়ে দিয়ে চলে গেল, আর আমি আমার রূপা মায়ের হাত শক্ত করে ধরে রাখতে পারলাম না, আমার রূপা মাও আমার হাত থেকে চলে গেল। তারপর থেকে আমার অলিমাই আমার সোনামা। সোনা থেকে অলি হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে, সেসব আমি তোমাকে অন্য একদিন বলবো। তখন চারু বলে, এসএস তোমার সেদিনের কথা মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল কলকাতার ফ্লাইটে? তখন সূর্য বলে, মনে থাকবে না? আমাদের সিটটা কেমন অদ্ভুতভাবে পড়েছিল, অলি পড়েছিল তোমার পাশে আর আমি পড়েছিলাম একটু দূরে। আর তোমার মনে আছে তুমি কিভাবে অলিকে সারাটা রাস্তা বুকে জড়িয়ে ধরে নিয়ে এসেছিলে? তখন চারু বলে, হ্যাঁ, সে আবার মনে থাকবে না? খুব মায়ায় পড়ে গেছিলাম, তাই তো ওকে সরাতে পারিনি। আর তাছাড়া আমাদের একই ফ্লাইট, একই শহর, একই বিল্ডিংয়েই তোমাদের এখানে থাকতে আসা, কেমন একটা মায়ায় জড়িয়ে পড়েছি আমি। আর তাছাড়া অলি একদিন আমাকে এসে বলল, চারু তুমি আমার মা হবে। সেদিন ওর সহজ সরল কথাগুলো আমাকে নাড়িয়ে দিয়েছিল। আমার মা সবসময় আমাকে বলতো প্রত্যেক মেয়েদের মধ্যেই মা লুকিয়ে থাকে, কিন্তু সেদিন বুঝিনি, সেদিন হেসেছিলাম। কিন্তু অলি যেদিন আমাকে প্রথম জড়িয়ে ধরলো, আঁকড়ে ধরলো, সেদিন আমি বুঝেছি মা হওয়া কাকে বলে। সেই দিন আমি বুঝেছিলাম মা কাকে বলে। আমিও একজন মা, আমি অলির মা। আর আমি জানতাম আমি অলিকে আঁকড়ে ধরতে পারবো। আর তোমার কথা কি বলবো, তোমার তো কোনো তুলনাই হয় না। আমি জানতাম তুমিও আমাকে আগলে রাখতে পারবে। তখন সূর্য দীপা আর রূপার বন্যায় ভেসে যাওয়ার কথাটা ভাবতে থাকে আর বলে, না। তখন চারু বলে, না মানে? তুমি আমাকে আগলে রাখতে পারবে না? তখন সূর্য বলে, না, আমি কাউকে আগলে রাখতে পারিনি, কাউকে আমি ধরে রাখতে পারিনি। না, আমি আমার ছোট্ট রূপা মায়ের হাতটা শক্ত করে ধরে রাখতে পারিনি, ওকে আগলে রাখতে পারিনি। তুমি জানো বন্যার সময় সোনামা আমার এইদিকে ছিল আর রূপামা আমার এই দিকে। ওদের মা ওদেরকে বাঁচানোর জন্য নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দিল, আর আমি রূপার হাতটা ছাড়তে চাইনি, ওর হাতটা আমি শক্ত করে ধরে রেখেছিলাম। কিন্তু জলের তোর এতই ছিল যে আমি ওকে ধরে রাখতে পারলাম না, ও আমার হাত থেকে চলে গেল। এই বলে সূর্য কাঁদতে থাকে আর বলে, আমি আমার রূপামাকে আগলে রাখতে পারিনি, ওর বিশ্বাস ভরসা কিছু রাখতে পারিনি। ও জানে ওর বাবা অপদার্থ। আর জানো তো চারু, সবাই বলে আমার রূপামা নাকি নেই। সেটা কি হতে পারে বলো তো? আমার বিশ্বাস আমার রূপামা কোথাও না কোথাও ঠিক আছে, একদিন আমার কোলে ও ঠিক ফিরে আসবে। আর আমি যখন ওদের মায়ের কথা ভাবি তখন আমার দমটা আটকে আসে, আমার বুকটা ফেটে যায়। কিন্তু আমি যা করছি সব আমার অলিমার জন্য করছি, অলিমাকে বাঁচানোর জন্য করছি। আমি ওদেরকে খুঁজেছি, জানো তো, ওদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর এই সব কিছু হয়েছে কিসের জন্য জানো তো? এই সব কিছু আমার জন্য হয়েছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্য সব কিছু হয়েছে, আমি পারিনি আমার রূপা মায়ের হাতটা ধরে রাখতে। এই বলে সূর্য কাঁদতে থাকে, আর সূর্যর কান্না দেখে চারুও কেঁদে ফেলে।
অন্যদিকে দীপা একটি বেঞ্চে গিয়ে বসে আর বলে, এত রাত হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। একটা যদি থাকার ব্যবস্থা করতে পারতাম ভালো হতো, কিন্তু এত রাতে বা আমি যাব কোথায়? এই শহরে তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এই বেঞ্চে না হয় আজকে রাতটা শুয়ে পড়ি, কালকে সকালে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই বলে দীপা বেঞ্চের মধ্যে শুয়ে পড়ে। অন্যদিকে সূর্য বলে, সেদিন যদি আমি অলিমাকে নিয়ে এরকম বড় ডিসিশন না নিতাম, ও হয়তো একা একাই কোথাও চলে যেত। ও মনে করে ওর মা ওর ভালো চায় না, ওর মা ওর জীবনে সব থেকে বড় শত্রু। আর ও এটাও মনে করে ওর মা ওকে মেরে ফেলতে চায়।